হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক বিকাল 4টা। তো বের হয়ে পড়লাম একটু বাসা থেকে, আশপাশেই ঘোরাফেরা করব, কারণ ঢাকা অলমোস্ট ফাঁকা। কারণ আজকে হচ্ছে 8 তারিখ, ঈদ তো 10 তারিখ। তো যারা ঢাকার বাইরে যাওয়ার মোটামুটি চলে গেছে। আর আমি সকালের দিকে বের হয়েছিলাম, দেখলাম রাস্তাঘাট একদম ফাঁকা। তো এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের এই দিয়াবাড়ির গরু ছাগলের হাট। এখন এখানে প্রচুর লোকজন, এই রাস্তায় এই কারণে ঢুকতেছি না। আর আশপাশে যত গাড়ি দেখতেছেন এই গাড়িগুলো যে পার্কিংয়ে রেখে গেছে, ট্রাক আছে যেই ট্রাকগুলোতে করে গরু ছাগল নিয়ে আসছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। এই জ্যামটা মোটামুটি থাকবে, তবে এবার এই গরু ছাগলের হাটের লোকেশনটা খুব ভালো করছে, কারণ এটার অল্টারনেটিভ রোড আছে। তো আমরা সেই রোডটা দিয়ে বের হয়ে যেতে পারি। ওই পাশ দিয়ে আরও একটা রোড আছে, সেটা দিয়েও যাওয়া যায়। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে এখন এইটুকু জ্যাম তো টলারেট করতেই হবে। এর থেকে কত বেশি জ্যাম আমরা টলারেট করি। তো রাস্তা একদমই ফাঁকা, মানে ভিতরে ধরেন এখন এই গরু ছাগলের হাট যেই জায়গাগুলোতে, সেইগুলোতে একটু কী রে ভাই। তো যাই হোক, সেই জায়গাগুলোতে একটু জ্যাম থাকবে, তাছাড়া রাস্তাঘাট ফাঁকা। তবে মানুষজনের সমস্যার শেষ নেই। সমস্যা কীরকম, এই যে ধরেন রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, লোকাল যেই ট্রান্সপোর্টেশনগুলো, যেমন ধরেন পাবলিক বাস, সিএনজি, কিংবা ধরেন যে পাঠা উবারের বাইকগুলোও ধরতে পারেন। তো এরা এখন আসলে ডাকাতি করতেছে। ডাকাতি এই কারণ নর্মালি যেই ভাড়াটা থাকে সেই ভাড়াটা তারা নিচ্ছে না। এই পূর্ণা কিছুক্ষণ আগে পোস্ট দিছে যে উত্তরা থেকে গুলিস্তানের ভাড়া ভিক্টর ক্লাসিক বাসে নিচে 200 টাকা। 200 টাকার নিচে যারা দিচ্ছে তাদেরকে তুলতেছে না। তো এই তো সে কথা। ও বললো যে উত্তরা থেকে গুলিস্তানে বাইকের ভাড়া চাইছে 800 টাকা, সিএনজির ভাড়া চাইছে 1200 টাকা। তাহলে চিন্তা করেন অবস্থাটা। তো আমরা আসলে জাতি হিসাবে খুবই বাজে একটা জাতি, মানে বাজে জাতি এই কারণে বলতেছি, আমরা আসলে সুযোগ বুঝা কোপ দিই। মানে একটা চিপা চাপা পাইলেই হয়েছে, মানে ধরেন একদম শেষ। তো কথা হইতেছে যেটা, এইরকম সুযোগ বুঝে কোপ দিয়া জাতি থেকে সাবধান। পারলে লোকজনকে হেল্প করেন, এত কোপ দেওয়ার দরকার নাই। সব কিছুতে আমরা এই কোপাকুপি করতে যাই, আমাদের এই অবস্থা আরও দিনকে দিন খারাপ হচ্ছে। তো এবার আসি আসল কথাই। ঈদের আগে বাইকের ম্যান্ডেটরি সার্ভিসিং লাগবেই, সেটা ছোট সার্ভিস হোক বড় সার্ভিস হোক, এটা লাগবেই, ট্যুরে যাই আর না যাই। আর এইবার ঈদে আসলে ঢাকার বাইরে যাচ্ছি না, আপাতত যাচ্ছি না। তার 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে ওই যে শুরুতে বাইক বন্ধ করে দিছিল, তো বাইকটা যদিও আবার চালু করছে তাও যাচ্ছি না। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার মা বাবা বোন 3জনেই ডাক্তার দেখাতে আসলে ইন্ডিয়ায় যাচ্ছে। তো এই কারণে আসলে এবার বাড়িতে যাচ্ছি না। তো এই হচ্ছে অবস্থা। বাট বাড়িতে মানে ঢাকার বাইরে যাই আর না যাই, বাইকের সার্ভিস তো করানো লাগবেই। তো বাইকের সার্ভিস অলরেডি করাই ফেলছি। বাইকের সার্ভিসিংয়ের ভিডিওটা করতে পারিনি, কারণ ওই দিন খুব রাশ অবস্থায় ছিলাম, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমার বাইকের যেই পার্টসপাতিগুলো লাগবে চেঞ্জ করতে, সেইগুলো কিনতে যাইতে মানে খবর একদম যান বাড়াই গেছে। তো সেই দিন বৃষ্টিও ছিল। আর বাইকের সার্ভিসিংটা করাইছি হচ্ছে সন্ধ্যার পরে, মানে বলতে পারেন রাতের বেলা। তো রাতের বেলায় আলো স্বল্পতা একটা ইস্যু। তো সব কিছু মিলাই আসলে ওই দিন ক্যামেরাও নিয়েও বের হই নেই, ওই দিন কোনো ভিডিও করি নেই। তো এখন আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব, যে আসলে সেদিন কি সার্ভিস করাইছি, যেহেতু সার্ভিসিংয়ের ভিডিও দেখাইতে পারি নাই। আর সেই জিনিসগুলোই আসলে এখন শেয়ার করব। তো ঠিক আছে, চলেন বের যখন হয়ে পড়ছি, কোনো একটা ফাঁকা জায়গা দেখে আগে দাঁড়াই, তারপরে আপনাদেরকে দেখাইতেছি যে আসলে সার্ভিসিংয়ে যায় কী চেঞ্জ করছি। এদিক তো সবই ফাঁকা, আসলে ফাঁকা জায়গার কথা যে বলতেছি সবই তো ফাঁকা। হ্যাঁ দাঁড়ান, এখানেই দাঁড়াই, এখানে একটু ছায়া আছে। তো ঠিক আছে, চলেন এবার শুরু করি কি সার্ভিসিং করাইছি। প্রথম কথা দেখেন, বাইকটারে কিছুটা চকচকা লাগতেছে, যদিও এখন এই যে কাদা টাদা আছে। চকচকা লাগার কারণ হচ্ছে বাইকটা ওয়াশ করছি, যদিও কাদা আছে, কারণ এখন রাস্তায় বৃষ্টির সময় যে কোনো সময় বৃষ্টি নামে। ইনফ্যাক্ট আমি যেই দিন বাইকের সার্ভিসিং করাইছি ওই দিনও বৃষ্টি ছিল। তো যাই হোক, বাইকটা ওয়াশ করাইছি। বাইকের ব্রেকের কিছু কাজ ছিল। ব্রেকের কাজ বলে তো সামনের যেই
ডিস্ক ব্রেকটা, এই ডিস্ক ব্রেকের এই যে এই প্লেটটা দেখছেন, এই মেটাল প্লেটটা আসলে নতুন ইনস্টল করা, আর ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেছিলো সেটা চেঞ্জ করা। এই প্লেটটার কেন চেঞ্জ করলাম সেটাতে আসি। এই হচ্ছে পুরাতন প্লেটটা, পুরাতনটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে পুরাতন প্লেট, ঠিক আছে। তো পুরাতন প্লেটে যেটা হয়েছে, আমি আমার বাইক এখন চলতেছে 57,552 কিলো। তো আমি সার্ভিসিং করানোর পরে প্রায় 1-1.5 কিলো চালাইও ফেলছি। তার মানে আমি ধরলাম 57,400 কিলো আমি এই একটা ডিস্ক প্লেট দিয়ে আমি আমার বাইক চালাইছি। তো এই ডিস্ক প্লেটটা যে দেখেন, এজগুলো যদি দেখেন একটু খেয়াল করে, এই জায়গাগুলো খুব ক্ষয় হয়ে গেছে, যদিও এখনও থিকনেস বেশ ভালোই আছে। অনেকে আছে একদম ধরেন এইগুলারে কি বলে ওই শার্প বানায়, মানে অনেকটা চাকুর মতন বানাই ফেলে চালাইতে চালাইতে। তো আমি অতটা চালাইনি, আমি মোটামুটি 57,000 কিলো প্লাস চালাই আমি স্যাটিসফাই। আমার কথা যে এখন চেঞ্জ করার টাইম চলে আসছে, কারণ কি এই ডিস্ক প্লেটটা এখন অনেকটা ক্ষয় হয়ে গেছে, তো এই জায়গাগুলোতে অনেকটা খাসকাটা হয়ে গেছে। এই কারণে হচ্ছে ডিস্ক প্যাডটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে আমার মতে। আর যেহেতু বৃষ্টির সময় এখন ব্রেক ঠিকঠাক থাকা লাগবে, আর হাইওয়েতে গেলে তো আপনার এই একটা ব্রেকের উপরেই ধরেন পুরো গাড়িটা চলে। তো এই হচ্ছে অবস্থা। ও আচ্ছা, এটার প্রাইস নিয়ে কথা বলি। এইটার আপনার হচ্ছে কাইট প্লাসের এই ডিস্ক প্লেটটার দাম হচ্ছে 1000 টাকা, আর যেই ডিস্ক প্যাডটা চেঞ্জ করছি, ডিস্ক প্যাডটা তো ভিতরে, ডিস্ক প্যাডটার দাম নাই হচ্ছে 380 টাকা। তো এটা মোটামুটি আমার মতে যে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস। তো এই ছিল ব্রেকের কাজ। আর এছাড়া যেটা হচ্ছে ব্রেক ফ্লুইডটা আমার চেঞ্জ করা লাগছে, কারণ এইখানে হচ্ছে যেই কি বলে আপনার বকেট থাকে, বকেটটা আমার চেঞ্জ করা লাগছিল, কারণ ব্রেক ফ্লুইডটা একটু ঝামেলা করতেছিল, এই কারণে আমি নতুন ব্রেক ফ্লুইড দিছি। আর পিছনের চেন স্পকেটেরও পাল্টানোর টাইম হয়ে যাচ্ছে, তো আপাতত পাল্টাইতে পারিনি, জাস্ট চেনটা টাইট দেওয়া হয়েছে, এয়ার ফিল্টারটা ক্লিন করে দিছে। এই ছিল টুকটাক কাজ। তাছাড়া বড় রকমের কিংবা বড় অঙ্কের কোনো কাজ করাইতে পারিনি, কারণ একটু বাজেট স্বল্পতা যাচ্ছে। আরও কিছু কাজ করানো বাকি আছে বাইকের, বাট সেগুলো ইন ফিউচার করা হবে। যেমন পিছনের এই যে সাসপেনশনটা দেখছেন, এই সাসপেনশন দুইটা চেঞ্জ করতে হবে, কারণ সাসপেনশনের এইখানে যে রাবারটা থাকে, রাবারটা ক্ষয় হয়ে গেছে, তো নতুন একটা সাসপেনশন কিনতে হবে, চেন স্প্রকেট পাল্টাতে হবে। ইনফ্যাক্ট পিছনের টায়ারের এই যে গ্রিপটা, যদি ও ক্যামেরায় জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু এটার গ্রিপ ক্ষয় হয়ে গেছে, পিছনের টায়ারটাও আমাকে চেঞ্জ করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, ঠিক আছে, এবার চলেন আবার বাইকে উঠি, পরে আবার কথা হচ্ছে। ও ভালো কথা, বাইকের ইঞ্জিন অয়েলও কিন্তু চেঞ্জ করছি, সেটার কথা যদিও বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, বাইকের ইঞ্জিন অয়েলও চেঞ্জ করছি। তো এছাড়া আর মানে বাইকের ওই রকম বড় রকমের কোনো কাজ করানো হয়নি। এখন আসলে ট্যুর দরকার, অনেক দিন ট্যুরে যাওয়া হচ্ছে না সব কিছু মিলায়ে। তবে এই টাইমটা একটু কম ট্যুর হবে, এটা আমি আগে থেকেই জানতাম, কারণ হচ্ছে বৃষ্টির সময়, প্লাস সব কিছু ধরেন একটা কেমন জানি অবস্থা চলতেছে। মানে ধরেন ট্যুর দিব কি, মানে জিনিসপত্রের দাম বাড়ছে, আবার শুনতেছি নাকি জ্বালানির দামও বাড়বে, এইদিকে বিদ্যুৎ সংকট চলতেছে, জ্বালানি সংকট চলতেছে, সব কিছু মিলে একটা বাজে অবস্থায় আমার মনে হয় আমরা আছি। তো ট্যুর আসলে হবে না তা না, কারণ ট্যুর ছাড়া তো আসলে থাকা যায় না, ট্যুর অবশ্যই হবে, তবে সব কিছু একটু ঠিকঠাক হোক। আর বাইকের দোকানগুলোও এই যে আজকে কিছু খোলা দেখতেছি, আজকেই মোটামুটি সব বন্ধ হয়ে যাবে, মানে কালকে থেকে আসলে কিছুই আর খোলা পাবেন না, কারণ পরশুদিন ঈদ। তো বাইকের এই টাইমটাতে বাইকের কাজগুলো করেই রাখাটা আসলে খুব দরকারি হয়ে পড়ে, কারণ এই যে ঈদটা পার হবে, ঈদ তো ধরেন পরশুদিন, কিন্তু ঈদের পরে 10-12 দিন আপনি এই মেকানিকদের পাবেন না ঠিকভাবে। তো এইটা একটা খুবই মানে কী বলবো আসলে, কারণ বাইক ছাড়া তো আসলে থাকা যায় না, বাইক তো লাগবেই প্রত্যেক দিনকার ডেইলি লাইফের, মানে যাবতীয় কাজ করতে বাইক আসলে দরকারি। আর বাইক নিয়ে আমাদের দেশে যেই মানে অবস্থা চলতেছে, এখন তো বাইক নিয়ে রাস্তায় বের হইলে মানে মনে হয় কি যে মানে খারাপ কোনো কাজ করে ফেলছে, এরকম একটা অবস্থা। তবে এই অবস্থার জন্য শুধু যে মানে কর্তৃপক্ষ বা মানে যারা নিয়মকানুন তৈরি করে তারা দায়ী তা না, আমরা বাইকাররাও যথেষ্ট দায়ী। কারণ
বাইকারদের ভিতরে এখন আসলে বিভিন্ন গ্রুপিং হয়ে গেছে, সুস্থ বাইকার, আবার টিকটকার বাইকার, এরকম অসংখ্য রকমের বাইকার আছে। তো এইসব অসুস্থ টিকটকার বাইকারদের বদৌলতে আমরা এখন আসলে অনেক কিছুতে আটকা পড়তেছি। তো যাই হোক, কথা সেটা না, চলেন এখন আপনাদেরকে একটু জ্যাম দেখাই। যে বলতেছিলাম রাস্তা ফাঁকা হয়ে গেছে, দেখছেন এইগুলো সব হইতেছে এই কি বলে গরুর হাটের জ্যাম। এই যে দেখেন লোকজন গরু নিয়ে কিনে কিনে বাসায় ফিরতেছে, এই যে পিক আপে করে করে। আর ভাই এই ছোটো পিক আপগুলারে মানে কি বলবো, এই 1 টনের যেই পিক আপ আছে, মানে যে ছোট ছোট পিক আপ, এইগুলা যখন মানে রাস্তায় চালাই, মানে মনে হয় কি সিএনজি চালাইতেছে, মানে খুব রাত চালাই। তো এই সময় একটু কেয়ারফুল থাকেন। আর রাস্তায় এখন কি রাস্তা ফাঁকা, তো এই কারণে সবাই খুব রাত ড্রাইভ করতেছে। আমি সকালবেলায় বের হয়েছিলাম, তখন যদিও সাথে ক্যামেরা ছিল না, থাকলে দেখাতে পারতাম। মানে ওই বাসটার নাম কি, নামই তো ভুলে গেলাম। যাই হোক, মানে একটা বাস ও যেমনে আমারে ওভারটেক করছে, ঠিক আছে, আমার বাস সাইড থেকে ওভারটেক করছে, ডান সাইড থেকে ওভারটেক সে করেনি। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যেটা এখন এত রাশ ড্রাইভ হচ্ছে, দেখবেন যে এই টাইমটাতে রাস্তা ফাঁকা পেয়ে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো আপনি আপনার মতন সাবধানে থাকেন, এইটা হইতেছে আমার কথা, যে আমার সাবধানতা আমার কাছে। তো কে রাত চালাবে, কে ভালো চালাবে, ওইটা দেখারই দরকার নেই। তো ঠিক আছে, চলেন এখন আগাই। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, খুব বেশি কথাবার্তা না বাড়াই, আপনারা আপনাদের কাজ করেন। এখন ঈদের আগ দিয়ে আসলে মোবাইল এত টিপাটিপি করেন না, পরে দেখবেন যে আপনার হাতের কাজ কমপ্লিট হয়নি, আপনি মোবাইলের পিছনে টাইম দিতেছেন। তো যাই হোক, সবাই ঠিকঠাকভাবে ঈদ পালন করেন। আর যারা বাইক নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন কিংবা অলরেডি গেছেন, তারা সাবধানে ব্যাক করেন, কিংবা দেখে বুঝে বাইক রাইড করেন, কথা এটাই। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। যেহেতু এবার ঢাকাতেই আসছি, ঈদের দিনও চেষ্টা করব ভিডিও টিডিও করার কিংবা ভিডিও আপলোড দেওয়ার, কারণ আমি যে জানেন যে আমি আসলে সব কিছু পিসিতে করি, কম্পিউটারে। তো ঢাকার বাইরে গেলে আমি আসলে ভিডিও টিডিও আপলোড দিতে পারি না, তো সেই দিক থেকে এবার একটা সুবিধা পাওয়া যাবে। তো ঠিক আছে, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, টেক কেয়ার।